আপনি বারবার নির্বাচিত হওয়ার পেছনে যেমন সদস্যদের ভালোবাসা আছে, পাশাপাশি আপনারও কিছু এক্সক্লুসিভ পদক্ষেপ আছে, যার কারণে তারা আপনার উপরে আস্থা রেখেছে। তো আপনি মানে হাবের সভাপতি বা প্রেসিডেন্ট হওয়ার পরে এমন কি কি এক্সক্লুসিভ কাজ করেছেন যার কারণে সদস্যরা আপনার প্রতি আস্থা রেখেছে? মূল কাজ আমি মনে করি হজযাত্রীদের সেবা নিশ্চিত করা। হজযাত্রীগণ আল্লাহর মেহমান, সারা জীবনের লালিত স্বপ্ন বাংলাদেশের হজযাত্রীদের। মক্কা যাবে, পবিত্র মক্কায় আল্লাহর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক পরিদর্শনে যাবে। আজীবনের এই লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য সারা জীবন ধরে অপেক্ষা করেন, কিন্তু জীবন সায়ান্নে জীবনের শেষ প্রান্তে এসে যদি এই কাজটি ভালোভাবে না করতে পারেন, তিনি যদি মানসিক কষ্ট পান, তিনি যদি এই ফরজ ইবাদতটা নির্বিঘ্নে না করতে পারেন, অথবা তিনি যদি কারোর দ্বারা তার অধিকার লঙ্ঘিত হয়, আমি মনে করি এটা দেখার দায়িত্ব হাবের, সরকারের পাশাপাশি হাবেরও বটে। এই দায়িত্ব থেকে আমরা এখানে হজ যাত্রীদের কল্যাণের কথাটাই প্রথম চিন্তা করি। হজ যাত্রীদের কল্যাণ হলেই অন্য সকল কল্যাণ রাব্বুল আলামিনই করে দিবেন। আমি আমাদের এজেন্সিদেরকে বলি যে আপনাদের দ্বারা যাতে হজ যাত্রীগণ কষ্ট না পান, তার অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, তিনি যে প্যাকেজ নিচ্ছেন সেই প্যাকেজের সমপরিমাণ সেবা যাতে তিনি প্রাপ্ত হন, এটা আপনি নিশ্চিত করুন। মহান রাব্বুল আলামিন আপনার রিজিকের আরও ভালো ভালো ব্যবস্থা মহান রাব্বুল আলামিন করে দেবেন। স্পেশালি আমি কিছু পরিবর্তনের কথা বলবো। যেমন হজ যাত্রীদেরকে একটি ব্যাগ নিতে বাধ্য করা হতো। এই ব্যাগ নিতে বাধ্য করা, এই ব্যাগের পেছনেও কিন্তু অনৈতিকতার চর্চা ছিল। বেশি টাকা হজ যাত্রীদেরকে নিয়ে কম টাকায় ব্যাগ কিনে সরবরাহ করার এই ব্যবস্থাপনাটি টোটাল হজ ব্যবস্থাপনার আষ্ঠে পৃষ্ঠে এটা জড়িয়ে ছিল সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনায়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে প্রচেষ্টাটা আমি নিয়েছি, উদ্যোগটা আমি নিয়েছি। হজ ব্যবস্থাপনার এই যে ব্যাগের অনৈতিক যে আমি বাণিজ্য বলবো, এটার গড্ডালিকা প্রবাহে তো আমি ভাষাই নাই, বরং এই ব্যাগের এই প্রচলিত পদ্ধতিটি বন্ধ করার জন্য আমি যুদ্ধে লিপ্ত হয়েছিলাম। ব্যাগের এই বিষয়টি কিন্তু সরকার ভালো উদ্দেশ্যেই প্রণয়ন করেছিল যে হজ যাত্রীগণ একটি ভালো ব্যাগ যাতে নিয়ে যেতে পারে হজে, যেটাতে দেশের জাতীয় পতাকা খচিত থাকবে, বাংলা, ইংরেজি, আরবিতে বাংলাদেশের নাম থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যারা সুযোগ সন্ধানী তারা এটার অপব্যবহার করা শুরু করলো এবং হজযাত্রীরা কষ্ট পেতে শুরু করলেন। কম টাকায় ব্যাগ কিনে তাদেরকে যে ব্যাগের আপনার এটার মান নিম্নমানের ব্যাগ নিতে তাদেরকে বাধ্য করা হতো। এই বিষয়গুলি এটা কিন্তু আমি এটা খুব কঠোর হস্তে এটাকে বন্ধ করেছি। এই যে হাব নিয়ে আপনি দীর্ঘদিন পরিচালনা করছেন, পদক্ষেপ নিচ্ছেন, বা হাবকে আপনি সুনিয়ন্ত্রিত একটা জায়গায় নিয়ে এসেছেন, তো এই হাব নিয়ে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি হজ ব্যবস্থাপনা এবং হাবকে কোথায় দিকে যেতে চান? আমি হাব বলবো না, আমি বলবো হজ ব্যবস্থাপনা। বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি কোনো একভাবেই হাবের দায়িত্বে আমি আকস্মিকভাবে এসেছি। আমার কাছে মূল বিষয় হজ যাত্রীদের কল্যাণ। আমি এখানে বসে বসে এই হাব হয়তো একটা ব্যবসায়িক অর্গানাইজেশন, ট্রেড অর্গানাইজেশন, যদি আমি আইনগত দিক থেকে ভাবি তাহলে অন্যান্য ট্রেড অর্গানাইজেশনের মতোই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ট্রেড অর্গানাইজেশন। কিন্তু আমি মনে করি না, এটার ভিন্নতা আছে, এটার মর্যাদা, এটার ভিন্নতা। এখানে কাজ করতে পারার যে অবারিত সুযোগ, মহান রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ হজ যাত্রীর সেবা করার যে সুযোগ, সেই সুযোগটা কাজে লাগাতে পারে যে কেউ। অর্থাৎ এই জায়গায় দায়িত্ব পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের একটা সুযোগ আছে। আল্লাহর মেহমানদের খেদমত করে তাদের সন্তুষ্টি লাভের মাধ্যমে পরকালে এটার বিনিময় পাওয়ার সুযোগ আছে। সেই সুযোগটি এখান থেকে আমি বঞ্চিত হতে চাই না। এই লক্ষ্যে আমি কাজ করতে চাই। এই যে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়ত, আমি ইন্নামাল আমালু বিন্নিয়তের উপরে আমি দৃঢ় আছি। এবং
এটা থেকে আমি হজ যাত্রীদের কল্যাণে কাজ করে এখানে আমি কিছু অর্জন করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, হজ যাত্রীদের কল্যাণ করতে চাই। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে হজের প্যাকেজের মূল্য নিয়ে বিভিন্ন ধরনের কথা ছড়ানো হয়, পাশাপাশি আবার অনেক অনিয়ম দুর্নীতির কথাও বলা হয়। মাশাআল্লাহ, আপনি অনেকগুলো কথা বলেছেন। অ্যাজ এ লিডার, আপনি যেহেতু হজ ব্যবস্থাপনা সেক্টরের একজন নেতা, আপনার পক্ষ থেকে আমরা এই বিষয়ে আরও কিছু সতর্কতামূলক কথা জানতে চাই। ইদানিং সোশ্যাল মিডিয়া দেখা যায় যে ইন্দোনেশিয়া থেকে 2 লক্ষ টাকা হজে যাওয়া যায়, বা অমুক দেশ থেকে 3 লক্ষ টাকা হজে যাওয়া যায় ইত্যাদি এই জাতীয়। তখন অনেকে লিখেন যে বাংলাদেশ থেকে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে ইত্যাদি। এই ক্ষেত্রে তারা সরকারকে দোষী করেন বা কর্তৃপক্ষকে দোষী করেন, অথবা হাবকে বা এজেন্সিদেরকেও দোষী করেন হয়তো। আসলে এটা আমাদের এই জানাটা আমাদের ভুল। আমরা একটা সোশ্যাল মিডিয়ায় যদি একটা ভুল তথ্যের উপরে আমরা এখানে নির্ভর করে অনেকে এই ভুল কমেন্টসগুলি করছেন। আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি যে ইন্দোনেশিয়া থেকে বা কোনো দেশ থেকেই এত কম টাকায় হজে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ সৌদি আরবে মিনা, আরাফা, মুজদালিফার তাবু সংক্রান্ত বিষয়ে যেখানে 1.5 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়, সর্বনিম্ন 1.5 লক্ষ, 1.5 থেকে 4 লক্ষ। তাছাড়া ভিসা করতে একটা ফি আছে, গাড়ির জন্য আছে, যেগুলি সব মিলে সৌদি গভর্নমেন্টকে প্রায় 2.5 লক্ষ টাকা দিতে হয়। যেখানে 2.5 লক্ষ টাকার সম পরিমাণ বৈদেশিক মুদ্রা সৌদি গভর্নমেন্টকে দিতে হয়। অর্থাৎ সৌদি আরবেই এটা, সৌদি গভর্নমেন্ট বলতে সরকারের বিভিন্ন সেবা সংস্থাকে, তো সৌদি সরকারের সেবা সংস্থাকে যেখানে 2.5 লক্ষ টাকার কাছাকাছি দিতে হয়, 2 থেকে 2.5 লক্ষ, এবং সেটা শুধু বাংলাদেশকে না, পৃথিবীর সকল দেশকে, সকল হাজিদেরকে একই সমান দিতে হয়। তাহলে 2 লক্ষ টাকা দিয়ে ইন্দোনেশিয়া থেকে হজে যাওয়া কোনো সুযোগ কল্পনাই করা যাবে না। অনেকে বলে থাকেন ভারতে কম। আমি 2024 সালের ভারতের প্যাকেজের কথা বলছি। 2024 সালে ভারতের প্যাকেজ হলো, সরকারি প্যাকেজ 3,99,000 ভারতীয় রুপিস। এটা হলো সাবসিডাইজড, অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় কিছু অংশ সেখানে ভর্তুকি দেন সেখানকার সংখ্যালঘু হিসাবে। মুসলিমগণ যেহেতু ভারতের সংখ্যালঘুদের জন্য একটা বরাদ্দ আছে, সেই বরাদ্দ থেকে অংশবিশেষ, সকল হাজিদের জন্য নয়, অল্প সংখ্যক হজযাত্রীদের জন্য এই বরাদ্দ দিয়ে এটাকে 3,99,000 অর্থাৎ 4 লক্ষ রুপিস, 4 লক্ষ রুপিস মানেও প্রায় 5 লক্ষ টাকার মতো কাছাকাছি এটা দেন। এটা তো সাবসিডাইজড। এখন আসেন যেটা বেশি সংখ্যক যাচ্ছে প্রাইভেট সর্বনিম্ন আপনি পাবেন 6 লক্ষ। আমি জাস্ট এটা কোনো বিতর্কে লিপ্ত হওয়া নয়, আমি সকলের যারা বিভিন্ন মাধ্যমে এগুলি বলেন ওনাদের প্রতি সম্মান রেখে আমি বিনয়ের সাথে এই তথ্যগুলি জানাচ্ছি। কারণ আমি জেনেছি, আমি তো ইন্দোনেশিয়া আমি গিয়েছি, হজ ব্যবস্থাপনা দেখে এসেছি। ইন্দোনেশিয়ার ব্যাপারটা আরেকটা ইউনিক। ইন্দোনেশিয়ায় এই টাকা জমা দেওয়া হয় 8 বছর, 10 বছর, 15, 20 বছর আগে। সে টাকাটা পরবর্তীতে বিভিন্ন ইসলামিক শরিয়া মোতাবেক বিভিন্ন কাজে বিনিয়োগ করে এটাকে আবার ডাবল ট্রিপল করে তারপরে হাজিকে হজে পাঠানো হয়। অর্থাৎ ফাইনালি হজে গমনের সময় হজের খরচের টাকার বিনিময়ে তাকে যেতে হয়। তো এইগুলি আসলে যেটা অসম্ভব, যেহেতু সৌদি আরবের ইন্টারনাল কস্ট এখানে 2 লাখ টাকার উপরে, বাড়ি ভাড়া ছাড়া। আর বাড়ি ভাড়া সহ সৌদি আরবের ইন্টারনাল কস্টই এখানে 3.5 বা তার চাইতে বেশি, 4 লাখের কাছাকাছি হয়ে যায়। তো সঙ্গত কারণেই কোনোভাবেই হজ যাত্রীগণ একেবারে এরকম 2 লক্ষ টাকায় হজে চলে যাচ্ছেন কোনো দেশ থেকে, এটি অসম্ভব। আপনার কয়েকটা কথা থেকে উঠে এসেছে যে 2024 সালের বাংলাদেশের হজ ব্যবস্থাপনা একটু চ্যালেঞ্জিং হবে, এই বিষয়টা। এবং সর্বশেষ যদি সতর্কতামূলক হাজিদের জন্য একটা মেসেজ সর্বশেষ বলতে চান প্লিজ। বাংলাদেশের যে হজের প্যাকেজ সেটা আরও কম হওয়া উচিত, আরও কম হলে, কারণ আমাদের মানুষের যে ইচ্ছা, তাদের যে আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়া, আমাদের হজযাত্রীদের যে কষ্টে ওনারা ইচ্ছা করেন, ওনারা আকাঙ্ক্ষা করেন, সেই কষ্ট হয়তো করা যাবে না, কিন্তু আরও একটু কমানো, এই চেষ্টাটা আমরা কিন্তু করছি, সরকারও করছে, ধর্ম মন্ত্রণালয় করছে।
এক্ষেত্রে আমি বিশেষভাবে অনুরোধ করব বিমান ভাড়া কমানোর জন্য। বিমান ভাড়াটা আরেকটু যদি কমানো যায় তাহলে সেই বিমান ভাড়াতে যতটুকু কমলো এইটুকু কমিয়ে আরও একটু হজ প্যাকেজটা কমানো সম্ভব। মিনা আরাফা মুজদালিফার যে কস্ট, সৌদি আরবের যে কস্ট, সেখানেও যদি আরেকটু স্কুইজ করা যায়, একটু কমানো যায়, কম্প্রোমাইজ করা যায়, তাহলে হজের প্যাকেজ আরেকটু কমালেই ভালো হয়, উত্তম হবে। এবং আমরা আমাদের হজ যাত্রীগণ সহ বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানের এই অনুভূতি আকাঙ্ক্ষার সাথে আমি শ্রদ্ধার সাথে একমত যে হজের প্যাকেজের মূল্য আরও যতটুকু কমানো যায় সম্ভব সেটা করা উচিত। তবে এখানে একটা কথা বলে রাখি, 2023 সালের হজের প্যাকেজ থেকে 2024 সালের হজের প্যাকেজ 90,000 টাকা কমেছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।